দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। এ ব্যাপারে রাজনীতিবিদদের সদিচ্ছা চাইলেন অর্থ উপদেষ্টা। ক্ষমতা পেলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তারেক রহমানের। ২৪-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকার প্রশংসা প্রধান উপদেষ্টার। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ জনকে দেওয়া হল রোকেয়া পদক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধত এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতি বিরোধী লড়াই শুরু হয়েছে এবং জনগণ দায়িত্ব দিলে সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে বিএনপি আবারও প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানের প্রশাসন বাংলাদেশে শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্ন সরকারি সেবা ও অর্থনীতিকে মুক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয়। ২০০৪ সালে দুদক গঠন বাংলাদেশে জবাবদিহিতার বড় অগ্রগতি এনে দেয়। বিশ্বব্যাংক, এডিবিও এর প্রশংসা করে। টিআইবির জরিপকে সামনে এনে তারেক রহমান বলেন, ২০০২ সাল থেকে ২০০৫ সালে বাংলাদেশে দুর্নীতি অনেকটাই কমে আসে। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অগ্রগতি হলেও মাঝখানে বেশ কয়েক বছরের অব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হয় বলে লিখেন তারেক রহমান। তবে বিএনপির সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে থাকলে তা অসম্ভব নয়। ২৪শে জুলাই আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই, তারপরও এই ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সজাগ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহর বইয়ের মোড়ক উন্মোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ২৪শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আজ শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দ করাও হয়। সবশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থ থাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যাচ্ছি সেখানে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাবরিনা, ঠিক কিছুক্ষণ আগে এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থ অবস্থায় তার দুই পুত্রবধূ অর্থাৎ আরাফাত রহমান কোকো, তার স্ত্রী
যেমন সময় দিচ্ছেন এখানে, একই সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনিও কিন্তু সার্বক্ষণিক এখানে আসছেন, অর্থাৎ তার মায়ের বাসা ধানমন্ডির থেকে কিছুক্ষণ আগে এসেছেন। এবং সকাল থেকে আমরা যেটি জেনেছি যে এখানে সকাল থেকেই শাশুড়ির পাশে ছিলেন শর্মিলা রহমান, অর্থাৎ বেগম খালেদা জিয়ার ছোট ছেলের পুত্রবধূ। তো সব মিলিয়ে চিকিৎসকদের যেই টিম রয়েছে, মেডিকেল বোর্ড, সেটি কিন্তু তারা সার্বক্ষণিক এই তার স্বাস্থ্যের তদারকি করছেন। আমরা যেটি শুনেছি আগের চেয়ে কিছুটা স্বাস্থ্যের উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার, এবং বেগম খালেদা জিয়া তার যে পুত্রবধূদের সঙ্গে কথা বলেছেন এমনটি আমরা শুনেছি অসমর্থিত সূত্রে। তবে তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি আসলে আরও কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয় কিন্তু আসলে ঝুলে আছে। সব মিলিয়ে আমরা যেটি জেনেছি যে বেগম খালেদা জিয়ার ফুসফুস এবং কিডনি সহ আরও আর্থাইটিস সহ একাধিক সমস্যায় তিনি ভুগছেন, এবং যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউ সেখানেই তিনি রয়েছেন এবং ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে। তো সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আসার পরে তাকে আসলে তার সার্বিক পরিস্থিতি কি সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে অসমর্থিত সূত্রে আমরা যেটি জেনেছি যে আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। তো সাবরিনা, ধন্যবাদ মুহিব। বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সিইসি। বৈঠকের আগে সিইসি সাংবাদিকদের জানান 2-1 দিনের মধ্যে দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। তবে নির্বাচনী সীমানার মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন এএম নাসিরউদ্দিন। বেগম রোকেয়া যে স্বপ্নের কথা বলেছেন সেই পথে অগ্রসর হওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা কর্মসূচিতে পালন হচ্ছে বেগম রোকেয়া দিবস। রক্ষণশীলতার শেকল ভেঙে জেগে উঠেছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন স্বকীয় মেধায় দর্শনে প্রজ্বলিত নতুন সমাজ গড়ার কারিগর। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবছর 4 নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 22তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে একথা বলেন হাসনাত। এর আগে সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জন। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানকারপুলে 6 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষী সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।